নমস্কার, শুভ সন্ধ্যা মৃন্ময়, সুস্বাগতম চ্যানেল ভিশন। শুক্রবার মানে আপনারা জানেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য এবং তার সিডিসির টিম আমরা এর মধ্যে বেশ কিছু প্রোগ্রাম করে ফেলেছি। আপনারা দেখেছেন একটু একটু করে আমরা এগোচ্ছি, আধুনিকতায় বিশ্বাস করি। প্রথম যখন আমরা শুরু করেছিলাম তখন কলকাতা শহরে ডেভেলপমেন্ট অফ পেডিয়াট্রিক্স নামটাই প্রায় অপরিচিত ছিল। আজকে সেখান থেকে আমরা প্রায় 7-8 বছর এগিয়ে এসেছি। বহু বাচ্চা ভেজিটেবল, বাবা মার কান্না আমি দেখেছি। প্রতিটি চষা ডাক্তারবাবু, চিকিৎসক তারা ফিরিয়ে দিয়েছেন ডাক্তারবাবুর কাছে এসে। সে বাচ্চা আমার পাশে বসে লাফালাফি করছে, খেলছে, মা কাঁদছেন। এই নাটকীয় ঘটনার সাক্ষী আমি ছিলাম। তো আমরা জেনেটিক্সটাকে প্রায়োরিটাইজ করার কথা একটু হয়তো ভাবছি, দুঃসাহসী প্রচেষ্টা হয়তো পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে নড়তে চড়তেই প্রচুর সময় চলে যায়। তো তার মধ্যে দাঁড়িয়ে ডক্টরবাবু নিরলস একটা প্রচেষ্টা চালিয়েছেন, যা হয় হবে। আমাকে বলছেন দেখা যাক না কি হয়। তার এই লড়াকু মানসিকতাকে সম্মান জানিয়ে আমরা চেষ্টা করি যে খুব সহজে আপনাদের কি করে বোঝা যায় যে কেন জেনেটিক্সটা, সারা পৃথিবী বলছে জেনেটিক্স ছাড়া কিচ্ছু হয় না। আমি সামান্য কাজ করেছি বিভিন্ন জায়গা থেকে, বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি বা স্বদেশে। তাতে আমার মনে হয়েছে যে সত্যি কথা, যে এই মুহূর্তে যে ভাইরাসটা আমাদের পেরে ফেলেছে সেটাও তার SARS-CoV-2 তার জেনেটিক স্ট্রাকচারটা এমন বৈচিত্র্যময় যে আমি যত যত দেখতে পাই, যত দিন যাচ্ছে, তার প্রতিটা ধাপ আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট, শুধু বলবো না, মানে আমি স্তম্ভিত হয়ে যাই যে প্রকৃতি কি অদ্ভুত খেলা খেলছে এবং পুরোটা দাঁড়িয়ে আছে জেনেটিক্সের উপরে। কোথায় কি সরে যাচ্ছে, একটা ছোট্ট মিউটেশন দেখা গেছে D614G, সারা পৃথিবী লাফালাফি করছে। একটা সার্সের ক্ষেত্রে এরকম দেখা গেছিল, সেটা নিয়ে বিস্তর ছিল ORF8 বলে। এরকম বিস্তর খুব খটোমটো মনে হয় প্রথম আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখনও খুব খটোমটো লাগতো। ডাক্তারবাবু যখন বললেন যে বাচ্চারা 16টা কারণে না খেতে পারে, তখনও আপনাদের মনে হয়েছিল বাচ্চা খায় না, তার আবার 16টা কারণ। যখন উনি বোঝালেন একের পর এক যে 16টা কারণ মেডিকেলি ডায়াগনোসড, সেই 16টা কারণের জন্য বাচ্চা খেতে চায় না বা পারে না, তাকে জোর করে গুটিয়ে খাওয়ানো যায় না, মানুষ বুঝলেন। আমরা আশা করব সেই ধৈর্যটা আপনারা এক্ষেত্রেও আমাদেরকে দেবেন, বঞ্চিত করবেন না। আমরা জেনেটিক্সের কথা একটু শুনবো। আমাদের মধ্যে উপাসনা মুখার্জি রয়েছেন, ডক্টর ভট্টাচার্যের টিমের জেনেটিসিস্ট। উপাসনার কাছ থেকে প্রথম শুনবো, এবং তার সঙ্গে মানসিক স্বাস্থ্যের কোনো সম্পর্ক রয়েছে কিনা শায়রিন রয়েছেন, শায়রিন আলী, সেটা একটু প্রাঞ্জল করে আপনাদের বোঝানোর চেষ্টা করবেন, কারণ এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তারা এটা নিয়ে প্রজ্ঞা পাণ্ডিত্য অর্জন করেছেন, যেমন ডাক্তারবাবু বা আমার অন্য বিষয়। এটা তারা এতটা ভালো বলবেন এবং এত কম বয়স বলে আমাদের ধারণা যে লম্বি রেসকি ঘোড়া, তারা ভালো বলবেন, ভালো কাজ করবেন। একটু সুযোগ দিয়ে দেখা যাক না, আপনারাও আসুন না আমাদের সঙ্গে, সবাই মিলে চেষ্টা করি কি করা যায়। উপাসনাকে দিয়ে শুরুটা হোক। উপাসনাকে শুরু করুন, খুব সহজে বোঝান। নমস্কার, আমি উপাসনা মুখার্জি। আমি সিডিসি কলকাতা ক্যালকাটা ডেভেলপমেন্ট সেন্টার অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে ডক্টর রঞ্জন ভট্টাচার্যের সাথে একজন আন্ডার-8 জেনেটিসিস্ট। আমি কাজ করি অ্যাজ এ জেনেটিক কাউন্সেলর। আমরা এখানে যেটা করার চেষ্টা করি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার্স যেগুলো আমরা জানি, তাদের মধ্যে 40% পেশেন্টের মধ্যে দেখা যায় একটা জেনেটিক প্রভাব আছে, যেটা আমরা আগেও বলেছি, অনেকবার বলার চেষ্টা করেছি। সেই 40% পেশেন্টদের যদি আমরা ধরতে পারি, আমরা যদি তাদের একটা প্রপার ডায়াগনোসিস নিয়ে আসতে পারি। আপনারা এখানে আমাকে বলতেই পারেন যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইজ ইটসেলফ এটা একটা নিজস্ব ডায়াগনোসিস, কিন্তু এর ভেতরেও আবার কি হতে পারে। যখন আমরা স্পেকট্রাম ডিসঅর্ডার বলে থাকি, তখন সেই স্পেকট্রাম ডিসঅর্ডার্সগুলোর মধ্যে অনেক রকম আলাদা জেনেটিক প্রিভ্যালেন্সেস থাকতে পারে, অনেক রকম অন্য ডিজিজ থাকতে পারে, যেগুলো ওভারল্যাপিং বা লুপ্ত হয়ে থাকতে পারে, সুপ্ত হয়ে থাকতে পারে ভেতরের মধ্যে। তো সেই ডিজিজগুলোকে যদি আমরা ধরতে পারি, যেটা সুবিধা হয় আমাদের জন্য, যে এই এন্টায়ার সিডিসি টিম মেম্বার আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এই সমস্ত স্পেশাল চিলড্রেনদেরকে ম্যানেজমেন্ট থেরাপি দেওয়ার চেষ্টা করে তাদের ইমপ্রুভমেন্ট ঘটানোর চেষ্টা করি। তো সেই ডিসঅর্ডার্সগুলো যদি আমরা আরও বেশিভাবে ধরতে পেরে থাকি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এদের যে ম্যানেজমেন্ট বা যে ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা করে থাকি সেটা অনেক বেশি ডাইরেকশনাল হয়। আর তার জন্যই আমরা এত সুন্দরভাবে, অনেক বিরলভাবে এখানকার সমস্ত উন্নতি বা আমরা যে প্রগনোসিস যা দেখতে পাচ্ছি, ভালো প্রগনোসিস দেখতে পাচ্ছি, সেগুলোর আউটকামগুলো বেরিয়ে আসে। সেরকমই একটা উদাহরণ দেবো আজকে। কিছুদিন আগে আমাদের কাছে একটা একটা বাচ্চা আসে, 12 বছর বয়স, কলকাতার বাইরে বাড়ি, কিছু দূর থেকে আসেন, বাবার সাথে আসে, দেখতে একটু শর্ট স্টেচার, মানে একটু ছোটোকা, হাইটটা শর্ট, আর মুখের মধ্যে কিছু কিছু সাটল, আমরা যেটা বলি যখন একটা বাচ্চাকে দেখি, আমাদের এই আমাদের যে আর্য
বা আমাদের দ্রাবিড়িয়ান যে সভ্যতা বা এই যার জন্য যে ফেশিয়াল এক্সপ্রেশন আমাদের হয়, সেখান থেকে একটু যখন অন্য অন্য ফিচার্স দেখতে পারি, মানে অনেক বাচ্চার হয় যে এই ভুরুটা একটু আলাদা করা, চোখটা একটু দূরে আছে, এইগুলো দেখলে আমরা জেনেটিসিস্টরা কিছু কিছু ডিজিজ বা কিছু কিছু কন্ডিশনের কথা সাসপেক্ট করতে পারি। তো এই বাচ্চাটা স্যারের কাছে আসেন যখন আমাদের সবার সামনে আসে, তখন বাচ্চাটার মধ্যে খুব বেশি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির ঘটনা আমরা দেখতে পাইনি। যেটা ছিল সেটা হচ্ছে সার্টেন বিহেভিয়ারাল ইস্যু ছিল। মেন প্রবলেম ছিল বাচ্চাটার মধ্যে গ্রোথ হয় না। বাচ্চাটার যখন বোন একটা টেস্টিং করা হয় তখন দেখা যায় যে বাচ্চাটার বোনগুলো ছোট, আর তার সাথে যে ওর 12 বছর বয়স কিন্তু 2 বছরের একটা সাড়ে 3 বছরের একটা বোন ডিফারেন্স ছিল, এজের ডিফারেন্স ছিল। তো সেটা একটা ভীষণ বড় ইন্ডিকেটিং ফ্যাক্টর। আর সেই নিয়েই আমি স্যার ডক্টর ভট্টাচার্য আমাদের বাকি টিম মেম্বার্সরা আমরা বসি, অ্যান্ড দেন কাউন্সেলিংয়ের থ্রু আমরা জানতে পারি যে এই বাচ্চাটার এই যে বোন ডিফারেন্সটা, এটা কিন্তু ছোটোবেলা থেকেই শুরু হয়েছে। আর সেটা রিসোর্সের অভাবে, যেহেতু কলকাতার বাইরে থাকেন বা আমাদের এখানে খুব অসুবিধা হয়ে থাকে এরকম কোনো সমস্যা ধরে ফেলতে খুব বিগিনিংয়েই, সেই জন্য ধরা পড়েনি। তো এই রকম যখন আসে তখন আমি স্যারকে, আমরা সবাই মিলে ডিসাইড করি যে এর একটা স্পেসিফিক টেস্ট হয়ে থাকে। আমরা যেটা সাসপেক্ট করেছিলাম সেটা হচ্ছে একটা কোনো স্কেলিটাল অ্যাবনর্মালিটি বা কোনো আপনাদের খুব একটা কমন উদাহরণ দিই, সেটা হচ্ছে বোনেজ করে দেখা গেছিল। বোনেজটা আগে হয়েছিল, হ্যাঁ বোনেজটা আগে করা হয়েছিল। বোনেজটা করে দেখা গেছে যে ল্যাগ আছে। তো এখানে যেটা আমরা ধরতে পারি যে লোকটা আমরা খুব দেখতে পাই, আশপাশেও দেখতে পাই বামনত্ব। খুব সুন্দর গল্প আছে, তাই আমরা এই গল্পের মধ্যে করি বরিস বেকারের বোনেজিং করে দেখা গেছিল যে ওর একটা মানে ক্রনোলজিক্যাল এজের থেকে এটা অনেক কম রয়েছে, বাট সে তো টেনিস চ্যাম্পিয়ন হয়ে গেলেন। এটা তা নিয়ে নয়, এটা হচ্ছে যে শর্ট স্ট্যাচার নিয়ে বাচ্চা আসছে, রোগ বেরোচ্ছে আলাদা এবং সেই রোগটা স্পেসিফিক, সেটা জেনেটিক রোগ। ডোয়ার্ফিজমের কথা বলছেনই যে একটা ডোয়ার্ফিজমের কিছু ফিচারও দেখেছেন, উপাসনা কিছু ফিচার দেখেই সন্দেহ করেছিলেন যে তার চোখের গঠন বা মুখের একটা গঠন মঙ্গোলিয়ড বা কিছু কি ছিল উপাসনা মুখের এতে। বাচ্চাটার একটা মাইক্রোগ্লোসিয়া ছিল, আমরা যেটা বলে থাকি, একটা সাটল হাইপারটেলোরিজম ছিল, ফ্রন্টাল বসিং ছিল বাচ্চাটার মধ্যে, আর যেটা ছিল একটা স্কোয়ার, মানে মনে হচ্ছে যেন মাথাটার মাঝখান থেকে এখান থেকে চাপা। এটা খুব ইন্ডিকেটিং হয় এরকম এতে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিচার্স না হলেও এই স্কেলেটাল অ্যাবনর্মালিটিস, বোন রিলেটেড ঘটনাগুলোর মধ্যে খুব আইডেন্টিক্যাল ফিচার্স। স্কেলেটাল ডিসপ্লেসিয়া, যেটা স্কেলেটাল ডিসপ্লেসিয়া একটা গ্রুপ অফ ডিসঅর্ডার, যেটা প্রায় 2,5-3 হাজার রকমের আলাদা আলাদা ডায়াগনোসিস হয়। ও সেই জিনিসটার দিকে ডিসকাস করছে, কেননা বাচ্চাটার ম্যানেজমেন্ট করাটা ইম্পসিবল না, এবং ম্যানেজমেন্ট করার সমস্ত রকম গ্যাজেটও আমাদের মধ্যে রয়েছে, কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইন্টিগ্রেটেড ভাবে চিকিৎসাটা বাচ্চাটার ক্ষেত্রে এনে ফেলা, যে ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, অ্যাপোলো গার্লস হসপিটাল একটা অগ্রণী ভূমিকা নেয়। কিন্তু সেখানে একটা জেনেটিসিস্ট, একজন জেনেটিক কাউন্সেলর কত বড় ভূমিকা নিতে পারে এই ইন্টিগ্রেশনটার ব্যাপারে। কেননা আমরা যখন, আপনি বললেন যে আমরা যখন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে শুরু করি, তখন লোকে বলতো যে এ আবার কি। আবার এই বাচ্চাটার ক্ষেত্রে উপাসনা বললো এ ঠিক ডেভেলপমেন্ট যে খুব পিছিয়ে আছে তা না। আবার তাতে আবার কিছু লোক প্রশ্ন করতো, ডাক্তাররাই অনেকে প্রশ্ন করতো যে তাহলে আর ডেভেলপমেন্টের পিডিয়াট্রিশিয়ানের মতো কোনো মানে প্রয়োজনই নেই। তো এই কেসটা হাইলাইট করছে যে এটার একটা জেনেটিক ডায়াগনোসিস, কিন্তু কেন ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানের ভূমিকা আছে, কোথায় সাইকোলজিস্ট আসছে, কোথায় নিউট্রিশনিস্ট আসছে, কোথায় থেরাপিস্ট আসছে, কোথায় জেনেটিক কাউন্সেলর আসছে, এইটা খুব সুন্দরভাবে বুঝে বলবে। খুব সুন্দর সুন্দর উপাসনা, খুব সুন্দর কথা বলে, শুনতে ভালো লাগে। তো এই ঘটনাটা যখন আমরা দেখি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে বাচ্চাটাকে আমরা ওনার বাবার সাথে এসেছিলেন, তো সেকেন্ড সেশনে আমরা বাবাকে কাউন্সিল করি, আর আমরা ওনাদেরকে বলি যে একটা জিন টেস্টিং এর ব্যবস্থা করতে। আমরা সেই ব্যবস্থাটাও করে দিই, যেভাবে ব্লাড নেওয়া হয় সমস্ত কিছু এক্সপ্লেন করা হয়, সেই জিন টেস্টিংটা হয়। সেই জিন টেস্টিংটার রিপোর্টটা আমাদের কাছে ভীষণ একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আসে। সেখানে দেখা যায় যে বাচ্চাটার মধ্যে দুটো ডিজিজের ওভারল্যাপিং থাকতে পারে। এই ক্ষেত্রে বলে রাখি, বাচ্চাটার মধ্যে যেটা সাসপেক্ট করা হচ্ছিল যে বামনত্ব বা অ্যাকন্ড্রোপ্লেসিয়া টাইপ কোন ডিসঅর্ডার থাকলে, যেটা স্কেলেটাল ডিসপ্লেসিয়ার একটা ধাপ হতে পারে, সেরকম থেকে পরিচিত স্কেলেটাল ডিসপ্লেসিয়া হচ্ছে অ্যাকন্ড্রোপ্লেসিয়া। সবাই বামনত্ব, অনেক বাবা মা সার্কাসের বামন যেটাকে বলে। হ্যাঁ একদম। আমাদের এখানে একটা খুব বিখ্যাত সিনেমা হয়েছিল, এটা ছোটদের ছবি বলে। হ্যাঁ এক্স্যাক্টলি, খুব সুন্দর সিনেমাটা হয়েছিল।
তো এই বাচ্চাটার মধ্যে যেটা আমরা দেখতে পাই, এই যে বামনত্ব যে জিনটার জন্য হয়ে থাকে সেটার নাম হচ্ছে FGFR3। এইটা একটা জিন ছিল, বাট এটার একটা স্পেকট্রাম আছে। এখানে তিনটে রিসেপ্টর, এই যে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর আছে, সেটা তিনটে ধরনের হয়, FGFR2, FGFR3, FGFR1। বাচ্চাটার মধ্যে যেটা বেরিয়ে আসে সেটাতে থাকে যে এর FGFR2 আর FGFR1 দুটোর মধ্যে একটা করে মিউটেশন বলে থাকি। জিনের মধ্যে যখন কোনো গন্ডগোল বা কোনো এরর ঘটে থাকে সেটাকে আমরা আমাদের ভাষায় ভেরিয়েন্ট বা মিউটেশন বলে থাকি। কিন্তু খুব ইন্টারেস্টিংলি রিপোর্টটা, মানে আমাদের ওয়ার্ল্ড লিটারেচার সার্ভে করার পরে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে মিউটেশনটা বেরিয়ে এসেছিল তার কতটা সিগনিফিকেন্ট আমরা কেউ জানি না। এটার জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আমাদের খুব দরকার জানা যে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে এখনো অবধি জেনেটিক স্টাডি করতে গিয়ে যে সমস্ত মিউটেশনসগুলো এখনো ধরা পড়েছে সেগুলোকে রিপোজিটরি বানানো হয়, সেগুলোকে ওয়ার্ল্ডের লিটারেচারে ধরে রাখা হয়। হ্যাঁ, ক্লিনবার থাকে, অনেক জায়গা আছে, সেখানে ডেটাবেস বানানো হয়েছে। কিন্তু সেখানে আমরা সেই ডেটাবেসগুলো থেকেও যখন স্টাডি করে বার করার চেষ্টা করেছি তখন দেখেছি এটা একটা বলা হয় ভেরিয়েন্ট অফ আনসার্টেন সিগনিফিকেন্স। সিগনিফিকেন্সটা কি এইটাই যে ডিজিজটা বানাচ্ছে সেটা আমরা কনফিডেন্ট ছিলাম না। এইখান থেকে আমাদের হার্ডলটা আরো বেশি শুরু হয় এই পেশেন্টটাকে নিয়ে, কারণ আমরা বুঝতে পারছিলাম না যে পেশেন্টটার মধ্যে ঠিক অ্যাকন্ড্রোপ্লেশিয়া থাকবে, না হলে এই যে আরেকটা জিন ছিল FGFR1, সেটার জন্য যে ঘটনাটা ঘটে থাকে সেটাতে অস্টিওগ্লোফোনিক ডিসপ্লেশিয়া বলে একটা কন্ডিশন আছে, যেটা একটা ওভারল্যাপিং কন্ডিশন, যেটা থাকলেও থাকতে পারে কিন্তু তার সিভিয়ারিটিটা অনেকটা বেশি। তার সিভিয়ারিটিটা কতটা বেশি এটা বললে বুঝবেন যে এই সমস্ত বাচ্চার মধ্যে দেখা যায় বোনের মধ্যে হলোনেস হয়ে যায়, ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হয়। সেই যদি সেটা তৈরি হতে থাকে তাহলে কি হয়, বাচ্চাটা যে কোনো সময় ফ্র্যাকচারস হতে পারে, বাচ্চাটা যে কোনো সময় অন্য কোনো ক্রাইসিসে যেতে পারে। বোনের এমনিতেই কম আছে, তার বৃদ্ধিটা কম আছে। এটা আরো কিছু বিশেষ বিশেষ রোগে দেখা যায়, মায়োলোমার ক্ষেত্রে দেখা যায়, সেটা তার কোনো জেনেটিক ডিসঅর্ডার কিছু নেই। হ্যাঁ, সেটা যেমন প্রাপ্ত কখনো বয়সে একটা এক্সরে করা হয়, লিটল লিশনস স্কালের এক্সরে করে দেখা হয় যে একদম ওই উইয়ের ঢিবির মতো ফোঁপড়া একটা বিষয় হয়েছে, এক্স্যাক্টলি বোধহয় সেটাই। এটা না, এখানে ঠিক উইয়ের ঢিবির মতন হয় না, এটা দেখা যায় যে বোনের মধ্যে যে বোন যখন স্ক্যান করেন দেখবেন বাবলস এর মতন দেখতে পাওয়া যায়, সেই বাবলনেসটাকে বেড়ে যায়, হলোনেস তৈরি হয় সেখানে এরকম তৈরি হতে পারে। তো এই বাচ্চাটার যদি কিছু বায়োলজিক্স ট্রিটমেন্ট আছে, সেখানে আমরা কিছু ইনজেকশন দিতে পারি, যেটা আরেকটা স্পেকট্রাম অফ ডিসঅর্ডার্সে দেওয়া হয়, অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা বলা হয়। এরকম বোন এজ ল্যাগিং থাকলে বা যাদের এরকম ফ্র্যাকচার হতে পারে, হলোনেস থাকে, তাদেরকে এরকম বায়োলজিক ট্রিটমেন্ট বলে থাকি আমরা। সেরকম বছরে একবার একটা ইনজেকশন, কিন্তু সেটা ধীরে ধীরে হয়তো প্রগনোসিসটাকে বাড় করতে পারে। আর এই বাচ্চাটার ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে এই বাচ্চাটাকে যদি আমরা সেই মুহূর্তে ট্রিট করতে পারতাম, 12 বছর পর থেকে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স, আস্তে আস্তে শুরু করে। তো সেখানে অ্যাকন্ড্রোপ্লেশিয়ার বাচ্চাদের জানেন যে বা এরকম এদের কিন্তু কোনো রিপ্রোডাক্টিভ কোনোভাবে এফেক্টেড হয়ে থাকে না, কিন্তু হরমোনাল ট্রিটমেন্টের কিছু দরকার হয়ে থাকে তাদের বৃদ্ধিটা বাড়ানোর জন্য, আরও স্বাভাবিকতাটা ফিরিয়ে আনার জন্য। এইটা করতে গিয়ে আমরা অনেক হার্ডলসের সামনাসামনি হয়েছিলাম। যেটা প্রশ্ন তোলা হয়েছিল, আমরা যদি ডিসকাস করি যে প্রশ্নগুলোর উত্তরগুলো কি কি ছিল, সেগুলো কোশ্চেন আনসারগুলো যদি আপনি ডিসকাস করেন তাহলে বুঝতে পারা যাবে যে কে করেছিল, কি কোথায় কোন কনটেক্সটে ছিল বলা দরকার নেই। জাস্ট দিস ওয়ার দ্য কোশ্চেনস এন্ড দিস ওয়ার দ্য আনসারস। হ্যাঁ, তো এই যখন আমি বললামই যে আমরা বুঝতে পারছিলাম না যে সিগনিফিকেন্সটা ওটাই হবে না, যেটা আমাদের সব থেকে বেশি আনসার করতে পারতো সেটা স্ক্যান, একটা হোল বডির বোন স্ক্যান যদি আমরা করতে পারি সেটাতে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা, কারণ অস্টিওগ্লোফোনিক ডিসপ্লেশিয়া হলে বাচ্চাটা যতটা সিভিয়ারিটি থাকার দরকার ছিল ততটা ছিল না। তো আমাদের খুব ধারণা ছিল যে এটা একটা ওভারল্যাপিং, আর আমরা এটাও জানার চেষ্টা করেছিলাম যে ওটাদের ফ্যামিলি থেকে আসছে কি আসছে না, সেজন্য বাবা মার টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটাও করানোর চেষ্টা করা হয়েছে। আর যেটা আমরা ফেস করি তখন, যে যখন আমরা এই কেসটা নিয়ে আরও ফোরামসে আসি যে আমাদের জানার দরকার অ্যান্ড আমাদের একটা রিসার্চ রান করার চেষ্টা করি, তখন আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে সব থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, এই বাচ্চাটাকে তো দেখেই বোঝা যাচ্ছে এর অ্যাকন্ড্রোপ্লেশিয়া আছে, তাহলে কেন এত কিছু করা হয়েছে? এইটা বোঝাতে আমাদের অনেকটা সময় লেগেছিল যে বাচ্চাটার যদি অ্যাকন্ড্রোপ্লেশিয়া বলে ট্রিট করি তাহলে বাচ্চাটার
বিহেভিয়ারাল ইস্যু বা এই ফ্র্যাকচার এইগুলো অনেকটা কিন্তু কমে যেত, কিন্তু এই বাচ্চাটার আরেকটা রিস্ক তৈরি হচ্ছে। সেই রিস্কটা কিন্তু আমাদের এখন থেকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এই বাচ্চাটার হাই ডায়াবেটিস হওয়ার খুব সম্ভাবনা আছে। তো আগে থেকে যদি আমরা এগুলোকে ট্রিট করি, কালকে ঝড় আসবে তার আগে থেকে যদি ঘরের মধ্যে বন্যা আসবে, আলু পেঁয়াজ আদা এগুলোকে রেখে দিই, তাহলে বন্যাটা হয়তো আমাদের না খাওয়া থেকে বাঁচিয়ে দেবে। সেরকম ভাবেই বাচ্চাটার জন্য এই ট্রিটমেন্টটা দরকার হয়ে থাকে, সেটার জন্য প্রিভেনশন বলি আমরা এগুলোকে। প্রিকশনসের বেটার হচ্ছে প্রিভেনশন নিয়ে থাকা। তো এক্ষেত্রে আরেকটা জিনিসও হয়েছিল আমাদের খুব ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে যে বাচ্চাটার বাবা ভীষণভাবে মিসগাইডেড ছিলেন আর ভীষণভাবে রিলিফ পেয়েছিলেন যখন আমরা এই সমস্ত আমাদের সমস্ত টিমটা যখন একসাথে আমাদের ওনাকে হেল্প করতে চেয়েছি, তখন উনি আমার সাথে বাকি ফোরামের বা স্যারের সাথে বাকি ফোরামের যে কথোপকথনগুলো হয়েছিল সেগুলোও শুনেছিলেন। সেখানে বাচ্চাটা বাবা যেটা আগে থেকে খুব ছিল যে আমার বাচ্চাকে এরকম দেখতে কেন, সোশ্যালি অনেক স্টিগমা দেওয়া হয়, আপনি তো জানেনই মৃন্ময়বাবু। সমাজের অনেক ক্ষেত্রে আমাদের বলা হয় যে এই বাচ্চাটা দেখতে অন্যরকম কেন হচ্ছে না হচ্ছে, কিন্তু উনি যখন এই আনসারটার কাছাকাছি পৌঁছচ্ছিলেন, ওনার একটা বিশাল সাইকোলজিক্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছিল, যেটা বোধহয় সাইদিন আমাদের কাছে একটুখানি এক্সপ্লেন করতে পারবে। সো এখানে যেটা যে কেসের এখানে ডিসকাশন হচ্ছে, আমি এখানে ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও আমি একটা কথা এখানে আমি আরো জেনেটিক ডিসঅর্ডার যখন দেখেছে ধরা পড়েছে সিডিসিতে, আমি সেইগুলো দেখেছি, আমি সেটা অ্যাসোসিয়েট করতে পারি। সেটা হচ্ছে আমাদের কাছে এইরকম আরেকটা জেনেটিক ডায়াগনোসিস নিয়ে একটা বাচ্চা ছিলেন, তার ছিল G6PD। আর এই বাচ্চার যখন মা বাবা জানতে পারে যে আমার বাচ্চার এই রকমের সমস্যা, সেই মা বাবার যে সাইকোলজিক্যাল কন্ডিশন ছিল, আমার আজও মনে পড়ে, সেই মা থেকে থেকে আমার সামনে চোখে জল চলে আসতো, থেকে থেকে আমার সামনে কেঁদে ফেলত। এই রকমের কন্ডিশনে ছিলেন ওনারা। আর তখন ওনারা থেরাপি স্টার্ট করেন। থেরাপি স্টার্ট করার সত্ত্বেও বাচ্চার ট্রিটমেন্টে দেখা যাচ্ছে যে ও খুব স্লো ভাবে প্রগ্রেস করছে। সেখানে মা বাবার যে এই সমস্যাটা যদি আমরা অ্যাড্রেস করতাম না, তাহলে যেটা হতো এই স্লোনেসটা রয়ে যেত। তারপর যেটা করা হয়েছে, আমরা বাচ্চার সাথে সাথে মা বাবাকে একই গুরুত্বর সাথে ফোকাস করেছি, একই গুরুত্বর সাথে ফ্যামিলি থেরাপি দিয়েছি। আর এই ফ্যামিলি থেরাপি দেওয়ার দরুন দেখা যাচ্ছে যে মার বিশাল কনফিডেন্স বুস্ট হয়েছে, এমন যে আজকে বাচ্চা এত সুন্দর প্রোগ্রেস করছে। ওর যে বয়সে যখন ওর নতুন ওরা এসেছিল, ওর বয়সের তুলনায় ওর মনের বয়সেরও আমরা অনেক রকমের পরীক্ষা করেছি, সেখানে ওর অনেক রকমের প্রবলেমস দেখা দিয়েছিল। এখন যদি আমরা সেই পরীক্ষাগুলো করি, সেখানে সেই প্রবলেমস গুলো যদি আমরা দেখি, অনেকটাই সেরে গেছে। কেন? বিকজ এখানে ও তার মাকে একদম কনফিডেন্ট, একদম স্মাইলিং আর একদম ভালোভাবে দৃঢ়ভাবে দেখছে। ও দেখছে না যে ওর মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ও দেখছে না ওর বাবার থেকে থেকে হাল ছেড়ে দিচ্ছে। এই যে মা বাবার ব্যাপারটা, এটা আমরা ভীষণ ফোকাস করি। কেন? বিকজ আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটালে ট্রিটমেন্টটা মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, বায়ো সাইকো সোশিয়াল ফলো করা হয়। এখানে শুধু বাচ্চার বায়ো আর সাইকো ম্যাটার করে না, এখানে ওর সোশিয়ালও ম্যাটার করে একই গুরুত্বর সাথে। সেটা হচ্ছে মা বাবা, একটা বাচ্চার জগৎ ওর মা বাবা, আর সেটাই ওর সোশিয়াল, আর সেটাকে আমরা একই গুরুত্বর সাথে ট্রিট করি। বাহ, শাড়িটা খুব ভালো করে বুঝিয়েছে। এই যে ব্যাপারটা, যে কত রকমের জিনিস আমাদের লড়তে হয়। মৃন্ময়বাবু বলছিলেন যে প্রথম যখন আমরা এই চ্যানেলে চাইল্ড ডেভেলপমেন্টের উপর প্রোগ্রাম করতে শুরু করি, আমাদের কত রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, এবং তাদের মধ্যে অনেক ডাক্তারবাবুরাও ছিলেন, খুব লেজিটিমেট ভাবেই তারা নানান রকম প্রশ্ন করেছিলেন। ঠিক তেমন ভাবেই আমাদের এই জেনেটিক ডায়াগনোসিস গুলো নিয়েও প্রশ্ন আসতে পারে। কিন্তু এটা এমন একটা কেস যেটা উপাসনা ডিসকাস করলো। শাইরিন যেরকম ভাবে বললো যে তাদের সাইকোলজি, বাবা মা সাইকোলজি এবং জেনেটিক ডায়াগনোসিস, প্রত্যেকটা যদি সুচারুভাবে অ্যাড্রেস করা যায়, বাচ্চাগুলো অচিরাত ভালো হয়ে উঠতে শুরু করে। এবং বাচ্চাগুলো ভালো হয়ে ওঠার মূলে আছে ক্লোজার। বাবা মা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে এই কারণে আমার বাচ্চাকে এরকম দেখতে, ওই কারণে বাচ্চাটি আমার এরকম বিহেভ করছে। এই জিনিসটা যদি বাবা মা ক্লিয়ারলি দেখতে পান, তবে তো তিনি অকারণে বাচ্চাটাকে দোষ দেবেন না, নিজেও ঘাবড়ে থাকবেন না। শাইরিন খুব ক্লিয়ার লিঙ্ক দিল, যেখানে বাবা মা কান্নাকাটি করে,
ঘাবড়ে থাকে, নিজেরাই এত ডিমোরালাইজড হয়ে থাকে যে চিকিৎসাটা ঠিক করে নিতে পারে না, তার উপরে উপাসনা যে জিনিসটা নিয়ে আলোচনা করলো সেটা হচ্ছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যে বাচ্চাটাকে দেখলেই বোঝা যাচ্ছে বামনত্ব আছে, অ্যাকন্ড্রোপ্লেসিয়া আছে। এই অজুহাতে আমরা যদি বাচ্চাটির জেনেটিক টেস্ট না করতাম, তাহলে দ্বিতীয় যেটি আছে, যেটি আরো মারাত্মক, যেটিকে ট্রিটমেন্ট করা যায়, যেটাকে প্রিভেন্ট করলে এই অ্যাকান্ড্রোপ্লাস্টিক বাচ্চা অন্য বিপদে গিয়ে পড়বে না, ফ্র্যাকচার হতে শুরু করবে না, তার ধীরে ধীরে ডেটোরিওরেশন হবে না। এই সম্পূর্ণ জিনিসটাকে বাঁচাতে গেলে একমাত্র সমাধান হচ্ছে ওই জেনেটিক টেস্ট এবং তার ইন্টারপ্রিটেশন, দুটোই। শুধু টেস্ট নয়, এই যে ইন্টারপ্রিটেশনের পেছনে উপাসনারা পুরো ডেটাবেস ঘেটে ফেললো সারা পৃথিবীর, সেই জিনিসটা খুব জরুরি এবং সেটা বাবা মার দেখা জরুরি। বাবা মা যদি সেটা দেখতে পায় তবে সে বুঝতে পারবে যে কেন এটা সিগনিফিকেন্স বেরোয়নি, কেননা ওয়ার্ল্ডে কেউ জানে না, তার মানেই নয় যে এটা আমার বাচ্চাকে কোনো ক্ষতি করবে না। প্রিভেন্টিভ মেজার তো নিতেই পারি, সেই যে প্রিভেন্টেটিভ মেজার সেটাকে নেব কি নেব না, সেই ডায়াগনোসিসের জন্য উপাসনা বলল যে এরপরে বোন স্ক্যান আছে, এরপরে ইমেজিং আছে, এই এত কিছু জিনিস ঠিকঠাক করলে বাচ্চাটা তখন ঠিক হয়। এটা আজকে যে কলকাতা শহরে বসে আমরা করতে পারছি, এইতে কার্ডিফে বসে আমি ওদের বয়সে যখন ছিলাম তখন যে স্বপ্ন দেখতাম দেশের জন্য, আজকের দিনে আজ 12-14 বছর বাদে সেই জিনিসটা আমাদের শহরে বসে সফল। এবং সেই সফলতার মূলে মৃন্ময়দের এবং মৃন্ময়দের চ্যানেল ভিশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল রয়েছে। লোকে যে জায়গায় যেতে ভয় পায়, যে জিনিসকে লোকে বলে অসম্ভব, যে প্রোগ্রামকে লোকে বলে এই প্রোগ্রাম করার কি মানে, সেটা তারা সাহস করে করেছিলেন বলে আজকে কলকাতার ডেভেলপমেন্ট মডেল কলকাতা শহরের বাচ্চাদের হাতে এসেছে। যে কারণে আজকে 12 বছরের মাথায় যখন একটা বাচ্চাকে পাচ্ছি, তাকেও আমরা কিছু করতে পারছি, যখন বিজ্ঞান বলছে যে বয়স সন্ধিকাল এসে গেছে, আর খুব একটা কিছু করা সম্ভব না। এই ব্যাপারে উপাসনা জি লাস্ট। আচ্ছা উপাসনা, আমার দুটো প্রশ্ন থাকবে এখানে। কি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে এই বাচ্চাগুলোর? অ্যাকান্ড্রোপ্লেসিয়া কখনো কখনো দেখা গেছে, কিন্তু এই পার্টিকুলার বাচ্চাটা ছিল না ভিটামিন ডি। কথা আপনি বলেছিলেন, সেটা কি ধরনের, মানে সেই বায়োলজিক্স আমাদের দেশে अवेलेबल? হ্যাঁ, খুব বেশি ভাবে अवेलेबल। আচ্ছা, তাহলে এটা একটু বলা, হ্যাঁ, এগুলো এই ট্রিটমেন্ট গুলো কি রকম বলুন তো? আমাদের যখন কারো রিউমেটিক হয়, আপনি শুনে থাকবেন রিউমেটিক হয় আর কি, তখন অনেক সময় রিউমেটয়েডস স্পেশালিস্ট যারা থাকেন একটা বয়সের পর গিয়ে স্টেরয়েডস দিতে শুরু করেন। তো স্টেরয়েডস দিলে তো অনেক সমস্যা হতে পারে, তো সেইগুলোকে রিপ্লেস করে এই ধরনের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট সেগুলো अवेलेबल আমরা জানি, আমরা যেহেতু নাম বলতে পারবো না, আমি বলি হ্যাঁ আমি সেটা সেগুলো কাজ করছে কি করছে না, বহু মানুষের ক্ষেত্রে খুব ভালো করেছে, কারোর ক্ষেত্রে করেনি, এমনও দেখা গেছে, বাট মেজরিটি কিন্তু একটা ভালো রেসপন্স পান। আর এই বাচ্চাগুলো এইগুলো খুব প্রুভেন ট্রিটমেন্ট, এগুলো কলকাতার মধ্যেও পাওয়া যায়, এটা ইন্ডিয়াতেও আছে। সেগুলো ইনজেকশন, এগুলো হিসেবভাবে ইনজেকশন দেওয়া হয়, আর এদের ডোজেসগুলোকেও মেজার করতে হয় যেটা যেরকম দরকার। কিন্তু এটা অ্যাভেলেবেল, এটা কলকাতাতে অ্যাভেলেবেল। এটা সব থেকে বড় অ্যান্ড আনন্দের কথা যে আমরা এক ছাদের তলায় সিডিসিতে বসে এই সমস্ত কিছুকে একসাথে কোঅর্ডিনেট করতে পারি। আর এই কঠিন সমস্যাগুলো, কঠিন ডিজিজগুলো আমরা কিন্তু এখন ধরে ফেলছি, আর সেইভাবে বাচ্চাগুলোকে সুস্থ করার একটা অদম্য প্রচেষ্টা আমরা সবাই মিলে এখানে চালিয়ে যাচ্ছি, এবং বাচ্চাগুলো ভালো হচ্ছে। এই বাচ্চাটি যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নেই, একে ভিটামিন ডি খাইয়ে গেলে যে তো বোনের প্রবলেম, দে ভিটামিন ডি, যেটা সচরাচর আয়রন ডায়ালম দিয়ে দিলাম, আয়রন ডায়ালম, হাইপার ভিটামিনোসিস হতেই পারে, নেফ্রোক্যালসিনোসিস পর্যন্ত হতে পারে, কিডনির রোগ হয়ে যেতে পারে ভুল চিকিৎসা হলে ভিটামিন ডি খাওয়া। তাহলে এইটাই হচ্ছে আসল। নিশ্চয়ই আমরা খুব বিজ্ঞানসম্মত উপাসনা খুব সুন্দর করে বললেন, আমরা খুব ভালো লাগছিল শুনতে, ওর কথা একটু শুনতে পারলে ভালো হতো। তো নিশ্চয়ই আমরা পরের দিন উপাসনাকে বলবো এরকমই মধুর বাক্য মানে আমাদের একটু মোহিত যদি করেন, আপনাদেরও যদি করেন, আমরা এরকমই কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। আজকের মতো বিদায়, নমস্কার। সকলে খুব ভালো থাকুন, আপনাদের বাচ্চারা, শিশুরা, আপনারা নিজেরাও খুব ভালো থাকুন।